আপনিও কি দিনলিপি লেখেন? প্রতিদিন যা যা ঘটে আপনার জীবনে বা আপনি যা যা করেন লিখে রাখেন কোনো ডায়েরির পাতায়? যদি না লেখেন তাহলে বলবো লিখতে শুরু করুন। কারণ একদিন এমনও হতে পারে আপনার এই দিনলিপি হয়ে উঠতে পারে ইতিহাসের এক অপরিহার্য গ্রন্থ। হাই, আমি দীপ, আর আজ আমরা জানবো এমনই এক দিনলিপির কথা যা ভারতের ইতিহাসের অর্থনৈতিক প্রেক্ষাপটে এক অপরিহার্য গ্রন্থ। ভারতের ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন এই গ্রন্থটির গুরুত্ব এতটাই যে এই গ্রন্থটিকে সোনা দিয়ে ওজন করা যায়। যে গ্রন্থে শুধু ভারত মহাসাগরই নয়, ভারত মহাসাগর, লোহিত সাগর, এমনকি পারস্য উপসাগরের বর্ণনা একসাথে করা হয়েছে। এই গ্রন্থটির রচনার সময়কাল 50 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে হলেও এই গ্রন্থটির লেখকের নাম আজও অজ্ঞাতই থেকে গেছে। আসলে এই দিনলিপির মালিক হয়তো কখনো ভাবেইনি তার এই সাধারণ দিনলিপি একদিন হয়ে উঠবে ইতিহাসের এক অমূল্য অর্থনৈতিক এবং বাণিজ্যিক গ্রন্থ। আজ আমরা জানবো একজন সাধারণ গ্রিক নাবিকের লেখা দিনলিপি কিভাবে হয়ে উঠল ইতিহাসের এক অমূল্য ঐতিহাসিক এবং বাণিজ্যিক গ্রন্থ। আজ আমরা জানবো পেরিপ্লাস দ্য ইরিথিয়ান সি গ্রন্থ সম্পর্কে। গ্রন্থের পেরিপ্লাস শব্দের অর্থ জলপথে ঘুরে বেড়ানো বা জলপথে যাতায়াতের বর্ণনা। কিন্তু ইরিথিয়ান সি শব্দের অর্থ কি জানেন? প্রাচীন গ্রিক এবং রোমান ভূগোলে ভারত মহাসাগর, লোহিত সাগর এবং পারস্য উপসাগরকে একসাথে ইরিথিয়ান সাগর নামে বর্ণিত করা হয়েছে। তাই এই দুটি শব্দকে এক করলে অর্থাৎ পেরিপ্লাস অব দ্য ইরিথিয়ান সি শব্দের অর্থ দাঁড়ায় ইরিথিয়ান সাগরে, অর্থাৎ এই তিনটে সাগরে জলপথে যাতায়াত বা বাণিজ্যিক বিবরণের বর্ণনা। এই গ্রন্থটি কোইন গ্রিক ভাষায় রচিত এবং এই গ্রন্থটিকে প্রথম ইংরেজিতে অনুবাদ করেন উইলিয়াম এইচ শপ। এবং উইলিয়াম এইচ শপ এই গ্রন্থটিকে মার্কো পোলো এবং কলম্বাসের জার্নালের সঙ্গে তুলনা করেছেন। তিনি এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন লোহিত সাগর ও আফ্রিকার উপকূলবর্তী অঞ্চল থেকে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ অর্থাৎ বর্তমান ইন্দোনেশিয়া পর্যন্ত অঞ্চলের বাণিজ্যিক বিবরণ। লোহিত সাগর থেকে আফ্রিকার উপকূলবর্তী অঞ্চল হয়ে কিভাবে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ অর্থাৎ ইন্দোনেশিয়া পর্যন্ত ব্যবসা বাণিজ্য চলতো তাও লিপিবদ্ধ করেছেন তিনি, যা এই গ্রন্থকে করে তুলেছে আরো মূল্যবান। এছাড়াও জানেন কি এই গ্রন্থটিতে গঙ্গা নদীর তীরবর্তী বন্দরগুলির উল্লেখ পাওয়া যায় এবং কিছু প্রত্নতাত্ত্বিকের মতে এই গ্রন্থে উল্লেখিত গঙ্গা বন্দর এবং চন্দ্রকেতু গড় ছিল অভিন্ন। এছাড়াও তৎকালীন সময় বন্দরগুলি থেকে কোন সময় জাহাজ ছাড়া হতো তারও উল্লেখ করেছেন নাবিক তার এই দিনলিপিতে। এরিকামেডু, বুড়ু কচ্ছের মতো বিভিন্ন বন্দর সম্পর্কেও উল্লেখিত করা হয়েছে এই গ্রন্থে, যে বন্দরগুলি ছিল ভারতবর্ষে। তৎকালীন সময় ভারতবর্ষ থেকে বিদেশে কি কি আমদানি এবং রপ্তানি করা হতো জানেন? নাবিক তার এই দিনলিপিতে উল্লেখ করেছেন ভারত থেকে রপ্তানি করা হতো মরিচ, মশলা, হাতির দাঁত, সুতি বস্ত্র, সুগন্ধি, মসলিন, এমনকি লাপসি লাজুলির মতো মূল্যবান পাথরও, এবং আমদানি করা হতো সোনা, রূপা, মদ ও বিভিন্ন কাঁচের জিনিসপত্র। এই গ্রন্থের ঐতিহাসিক গুরুত্বটা কোথায় বুঝলেন? প্রাচীন ভারতের সমুদ্র বাণিজ্য কতটা উন্নত ছিল, এমনকি রোমান সাম্রাজ্যের সঙ্গে ভারতবর্ষের সমুদ্র বাণিজ্য কতটা ঘনিষ্ঠপূর্ণ ছিল তা জানবার একমাত্র উপায় হলো এই গ্রন্থ। এমনকি মৌসুমী বায়ু ব্যবহার করে কি করে ইরিথিয়ান সাগরে অর্থাৎ এই তিনটি সাগরে তৎকালীন সময়ে নৌকো চলতো বা বাণিজ্য চলতো তারও বিবরণ লিপিবদ্ধ করেছেন এই নাবিক তার এই দিনলিপিতে। এই দিনলিপি থেকে আমরা ছোট, বড় এবং মাঝারি উপকূলে চলাচলের মতো 3 প্রকার জাহাজের কথা জানতে পারি। এই জাহাজগুলোকে বলা হতো সাঙ্গারা। এসব থেকে বড় বৈশিষ্ট্য কি জানেন এই গ্রন্থের? এই এত বৃহৎ, এত গুরুত্বপূর্ণ গ্রন্থে ধর্ম সম্পর্কে একটি বিষয়ও আলোচনা করেনি নাবিক। বাস্তবিক দিক দিয়ে এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম। তাই তো ভারতীয় ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন এই গ্রন্থটিকে সোনা দিয়ে ওজন করা যায়। ইতিহাসে এত গুরুত্বপূর্ণ এই গ্রন্থের ইতিহাস শোনার পর আপনার মনে হতেই পারে এই গ্রন্থটি বর্তমানে কোথায় রাখা আছে। তাহলে বলি শুনুন, বর্তমানে এই গ্রন্থটি বা এই দিনলিপিটি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে 10ম শতকের এক পুঁথির আকারে সজ্জিত আছে। ইতিহাসে লিখিত হোক বা অলিখিত কোনো গল্পগাথা সবকিছুই হয়ে উঠবে এখানে জীবন্ত। তাই সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল হিস্ট্রি একা চ্যানেলটিকে, আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না, না হলে নতুন নতুন ভিডিও মিস করে যাবেন।